প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। হামাসের সশস্ত্র শাখার মুখপত্র হামলায় নিহত ইসরায়েল। ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের সশস্ত্র শাখা ইজেদ্দিন আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দাকে ইসরায়েলি সেনাবাহিনী হত্যা করেছে বলে সে দেশের প্রতিরক্ষামন্ত্রী রবিবার জানিয়েছেন। এর একদিন আগে তাকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছিল। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস এক্সে এক পোস্টে বলেছেন, হামাসের সন্ত্রাস মুখপাত্র আবু উবায়দা গাজায় নিহত হয়েছেন। একই সঙ্গে তিনি ইসরায়েলের নিরাপত্তা বাহিনীকে সফল অভিযানের জন্য অভিনন্দন জানিয়েছেন। এর আগে একই দিনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শনিবারের হামলায় আবু উবায়দাকে লক্ষ্য করার কথা জানালেও সরাসরি তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেননি। সরকারি বৈঠকের পর এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, আমরা অপরাধী ও হত্যাকারী সংগঠন হামাসের মুখপত্র আবু উবায়দাকে আঘাত করেছি। আমি আশা করি সে আর আমাদের মাঝে নেই। তবে লক্ষ্য করছি এই বিষয়ে হামাসের পক্ষ থেকে এখনো কোনো স্পষ্টীকরণ আসেনি। বছরের পর বছর ধরে আবু উবায়দা নিয়মিত সামরিক পোশাক ও মুখ আড়াল করা লাল কেফিয়ে পড়ে হামাসের ভিডিও বার্তায় হাজির হয়ে আসছেন। প্রায় 23 মাস ধরে চলা বিধ্বংসী গাজা যুদ্ধের সময় হামাসের শীর্ষ নেতৃত্বকে ব্যাপকভাবে হত্যা করেছে ইসরায়েল। 2023 সালের 7 অক্টোবরের হামলার পর সংগঠনটি সম্পূর্ণ ধ্বংস করার প্রতিশ্রুতি দিয়েছে তেল আবিব। ইতিমধ্যে ইসরায়েল হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া, সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ এবং হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত হামাস নেতা ইয়াহিয়া সিনুয়ার সহ একাধিক কমান্ডার ও রাজনৈতিক নেতাকে হত্যা করেছে। এতে সংগঠনটি মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে। এর আগে রবিবার হামাস কনফার্ম করেছে গাজায় তাদের কথিত নেতা মোহাম্মদ সিনুয়ার নিহত হয়েছেন। 3 মাস আগে ইসরায়েল দাবি করেছিল এক বিমান হামলায় তাকে হত্যা করা হয়েছে। ইসরায়েলের তথ্য অনুযায়ী 2023 সালের অক্টোবরে হামাসের ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলায় 1219 জন নিহত হয়েছিল, যাদের বেশিরভাগই ছিলেন বেসামরিক। সেই হামলায় জিম্মি করা 251 জনের মধ্যে এখনও 47 জন গাজায় আটক আছেন। তাদের মধ্যে প্রায় 20 জন জীবিত আছে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে ইসরায়েলের প্রত্যভিযানে এখনও পর্যন্ত অন্তত 63,459 জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই ছিলেন বেসামরিক। হামাস শাসিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই তথ্যকে জাতিসংঘ নির্ভরযোগ্য বলে বিবেচনা করে। এবার জানিয়ে দেব, চীনে এসসিও সম্মেলন কারা অংশ নিচ্ছেন, ট্রাম্পের শুল্কের পাল্টা জবাব আসছে কি। যাদের লক্ষ্য এক, কোনো পাহাড় বা সমুদ্র তাদের মধ্যে দূরত্ব তৈরি করতে পারে না, কাজাখস্তানের আস্তানায় গত বছর সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের এসসিও সম্মেলনে দেওয়া বক্তৃতায় কথা বলেছিলেন চীনের প্রেসিডেন্ট সি জিনপিং। ওই সময় ভাষণে সি জিনপিংয়ের কণ্ঠে চীনের এই প্রবাদ শোনা বাড়াবাড়ি বলে মনে হয়েছিল। সে সময়ের বাস্তবতার সঙ্গে তার বক্তব্যের কোনো মিল ছিল না। 2024 সালে এসসিও সম্মেলন শুরুর আগে ভারতের পার্লামেন্টে দাঁড়িয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন তিনি সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন না। জোটের একজন গুরুত্বপূর্ণ সদস্য হয়েও এভাবে সম্মেলনে যোগ না দেওয়ার ঘোষণা বেইজিং ও মস্কো নেতৃত্বাধীন এ জোটের প্রতি ভারতের প্রকাশ্য উপেক্ষার ইঙ্গিত ছিল। কিন্তু এখন 1 বছর পর বিশ্বের ভৌগোলিক ও রাজনৈতিক দৃশ্যপট অনেকটাই বদলে গেছে। এবছর এসসিও সম্মেলনের আয়োজক চীন। দুদিনের সম্মেলন শুরু হয়েছে আজ রোববার। এবারের সম্মেলনে সবচেয়ে বেশি সংখ্যক নেতার উপস্থিতি আশা করা হচ্ছে। সম্মেলনে যোগ দিতে গতকাল শনিবার চীন পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী মোদী। 2018 সালের পর এটা তার প্রথম চীন সফর। আজ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও পৌঁছেছেন। দুই প্রতিবেশী দেশ চীন ও ভারতের মধ্যে সীমান্ত নিয়ে বিরোধ রয়েছে, তবে গত বছরের শেষ দিক থেকে তাদের মধ্যে সম্পর্কের শীতলতা কমতে শুরু করেছে। ভারতীয় পণ্যের উপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 50% শুল্ক আরোপ নয়াদিল্লিকে বেইজিংয়ের আরও কাছাকাছি নিয়ে যেতে এবং সম্পর্ক আরও জোরদার করতে বাধ্য করেছে। ইউরেশিয়ার অন্য প্রভাবশালী দেশগুলোর সঙ্গেও ভারত সুসম্পর্ক গড়তে চাইছে। ট্রাম্পের শুল্ক আরোপ করা এবং নতুন শুল্ক আরোপের হুমকিতে বিশ্বজুড়ে যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে, অনেক দেশকে তা মোকাবেলা করতে হচ্ছে। বিশ্লেষকেরা ধারণা করেন এমন পরিস্থিতিতে এসসিও সম্মেলন সি জিনপিংয়ের সামনে নিজেদের একটি স্থিতিশীল শক্তি হিসাবে উপস্থাপন করতে বড় প্ল্যাটফর্ম হিসাবে কাজ করবে। এটি দক্ষিণ গোলার্ধের দেশগুলোকে একত্র করে পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্ষমতার ভারসাম্য রক্ষা করতে সক্ষম করে তুলবে। এদিকে প্রেমিকার ফোন ব্যস্ত, পুরো গ্রামের বিদ্যুৎ কেটে দিল প্রেমিক। সিনেমায় দেখা অবাস্তব প্রেমের কাহিনী বাস্তব জীবনের প্রেমিক প্রেমিকাকেও কখনো কখনো অনুপ্রাণিত করে ফেলে। আর তখনই ঘটে যায় আজব কিংবা ভয়ঙ্কর সব ঘটনা। ঠিক তেমনই ঘটেছে এক প্রেমিকের ক্ষেত্রে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে প্রেমিকার ফোন একটানা ব্যস্ত থাকায় ক্ষুব্ধ হয়ে বিদ্যুতের খুঁটিতে উঠে হাইটেনশন তার কেটে দিচ্ছেন এক যুবক। তার কেটে দেওয়ায় প্রেমিকার পুরো গ্রাম অন্ধকারে ডুবে যায়। ভিডিওতে দেখা যায় ওই যুবক হাতে বড় একটি লোহার তার কাটার যন্ত্র নিয়ে একের পর এক বিদ্যুতের তার কেটে চলেছেন। যদিও ঘটনাটি ঠিক কোন এলাকার তা নিশ্চিত হওয়া যায়নি। এই ভিডিও প্রকাশের পর নেটপাড়ায় কমেন্টের বন্যা বয়ে যায়। একজন লিখেছেন, অনেক প্রেমিককে দেখেছি, কিন্তু প্রেমের জন্য এমন পাগলামি এবারই প্রথম দেখলাম। আরেকজন রসিকতা করে লিখেছেন, প্রেমিকরা সাধারণত নিজেদের শিরা কাটে, কিন্তু এ তো গোটা গ্রামের শিরা কেটে দিল। অন্য এক নেটিজেন মন্তব্য করেছেন, কথায় বলে প্রেমে অন্ধ, কিন্তু এবার প্রেমে গোটা গ্রাম অন্ধ হয়ে গেল। উল্লেখ্য, এ ধরনের ঘটনা নতুন নয়। 2022 সালে বিহারের পূর্ণিয়া জেলার গণেশপুর গ্রামে এক ব্যক্তি প্রতিদিন সন্ধ্যায় বিদ্যুৎ কেটে দিতেন শুধু অন্ধকারে গোপনে বান্ধবীর সঙ্গে দেখা করার জন্য। আশপাশের এলাকায় বিদ্যুৎ থাকলেও ওই গ্রামে 2 থেকে 3 ঘন্টা অন্ধকার নেমে আসত। অবশেষে গ্রামবাসী রহস্য উদ্ঘাটন করলে তার এই কাণ্ড ফাঁস হয়ে যায়। সবশেষ জানিয়ে দেব, সম্পর্ক জোরদারে চীন সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। চীনের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করতে 4 দিনের সফরে রবিবার সকালে চীনের উদ্দেশ্যে রওনা হয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। রাষ্ট্রপতি শি জিনপিংয়ের আমন্ত্রণে 31 অগস্ট থেকে 3 সেপ্টেম্বর পর্যন্ত এই সফরে অংশ নিচ্ছেন তিনি। আনোয়ার সাংহাই সহযোগিতা সংস্থা অর্থাৎ SCO শীর্ষ সম্মেলন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় দিবস উপলক্ষে আয়োজিত সামরিক কুচকাওয়াজে অংশ নেবেন। যোগাযোগ মন্ত্রী ফাহমি ফাজিল বলেন, এই সফর মালয়েশিয়ার বৃহত্তম বাণিজ্যিক অংশীদারের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতির প্রতিফলন। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার স্ত্রী দাতুক সেরি ডক্টর ওয়ান আজিজা ওয়ান ইসমাইল, পররাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি মোহাম্মদ হাসান এবং বিনিয়োগ বাণিজ্য ও শিল্পমন্ত্রী তেঙ্কু দাতুক সেরি জাফরুল তেঙ্কু আব্দুল আজিজ সহ মন্ত্রিসভার কয়েকজন সদস্য। সোমবার আনোয়ার SCO শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। এটি হবে প্রথমবার কোনো মালয়েশিয়ান নেতা উঁচু পর্যায়ের এই সমাবেশে আমন্ত্রিত হওয়ার ঘটনা। 1 সেপ্টেম্বর তিনি SCO প্লাস সম্মেলনে ভাষণও দেবেন। আসিয়ান সভাপতির দায়িত্বে থেকে মালয়েশিয়ার অংশগ্রহণ আসিয়ান ও SCOর মধ্যে সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বেইজিংয়ে আনোয়ার রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। উভয় পক্ষ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে মতবিনিময় করবেন। এছাড়া লি কিয়াং দিয়াউটাই রাষ্ট্রীয় অতিথিশালায় আনোয়ারের সম্মানে নৈশভোজের আয়োজন করবেন। সফরের ফাঁকে আনোয়ার মালয়েশিয়া ও চীনের ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে বৈঠকেও অংশ নেবেন।